উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে। প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমাদের আলোচনা চলছে। আমরা গতদিন অর্থাৎ 12তম লেকচারে ত্রিকোণমিতিক অভেদ নিয়ে দ্বিতীয় আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ 13তম লেকচারেও আমরা ত্রিকোণমিতিক অভেদ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হবে ত্রিভুজের সাইন সূত্র এবং ত্রিভুজের কস সূত্র। তোমাদের বইতে 7G অনুশীলনী বা 7.7 অনুশীলনীতে এই সংক্রান্ত অঙ্কগুলো রয়েছে। শুরু করছি আজকের প্রথম আলোচ্য বিষয় সাইন সূত্র, যেটাকে আমরা বলি ত্রিভুজের সাইন সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজের সাইন সূত্রের জন্য একটি বর্ণনা রয়েছে। সেটি হলো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেক বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। আমরা একটি ত্রিভুজ নিলাম, মনে করি এটি একটি বিষমবাহু ত্রিভুজ যার তিনটি বাহু পরস্পর অসমান। আমরা মনে করি এটা হলো এ কোণ, এটা হলো বি কোণ এবং এটা হলো সি কোণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ত্রিভুজের কোণগুলোকে ক্যাপিটাল লেটার এ বি সি দ্বারা প্রকাশ করা হয় এবং ত্রিভুজের বাহুগুলোকে স্মল লেটার এ বি সি দ্বারা প্রকাশ করা হয়। এখন যেটি হলো বিসি বাহু, এটাকে আমরা বলি স্মল লেটার এ, তার মানে বিসি বাহু। এখানে যে অক্ষরটি নাই তার স্মল লেটার, তার মানে এ বি সি তিনটা অক্ষরের মধ্যে এখানে বি আছে, সি আছে, তার মানে এ অক্ষরটি নাই, সেজন্য এটি হলো স্মল এ। অনুরূপভাবে সি এ বাহু, তাহলে এখানে কোন অক্ষরটি নাই, বি, তাহলে এটি হলো আমাদের স্মল বি। আর এ বি বাহু, এটি হবে আমাদের সি বাহু। আবার আমরা এভাবেও বলতে পারি যে এ কোণের বিপরীত পাশের বাহুটি হলো স্মল এ, তাহলে বি কোণের বিপরীত পাশের বাহু হলো স্মল বি, আর সি কোণের বিপরীত পাশের বাহু হলো স্মল সি। এখানে একটি বিষয় বলে রাখি যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এবং স্মল এ, স্মল বি, স্মল সি। লক্ষ্য করো, এ এবং বি দেখতে আলাদা হলেও সি বর্ণটি কিন্তু একই রকম। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই সি বর্ণ দ্বারা কোণ বোঝাচ্ছে নাকি বাহু বোঝাচ্ছে? প্রিয় শিক্ষার্থীরা, যখন এটি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে থাকবে, অর্থাৎ সাইন, কস, ট্যান, যেমন সাইন সি আর শুধু সি, তাহলে এই সি দিয়ে আমি বুঝতে পারবো এটি হলো কোণ, আর এই সি দিয়ে আমি বুঝতে পারবো এটি হলো বাহু। তবে ক্যাপিটাল লেটার স্মল লেটার বোঝার জন্য আমরা অবশ্যই ক্যাপিটাল লেটারের সময় সি বর্ণটিকে একটু বড় করে লিখব আর স্মল লেটারের সময় সি বর্ণটিকে যথাসম্ভব ছোট করে লিখব। তাহলে আমার মনে হয় এই সমস্যাটি দূর হবে। এবার আসি ত্রিভুজের সাইন সূত্র। এর বর্ণনাটা যেন কি ছিল? প্রত্যেক বাহু তার বিপরীত সাইন কোণের সমানুপাতিক। লক্ষ্য করো, তাহলে আমি নিলাম এ বাহু, তাহলে এই এ বাহু ভাগ অনুপাত মানে ভাগফল, তাহলে এ বাহুর বিপরীত পাশে কি আছে? এ কোণ আছে, তাহলে আমি এখানে লিখব সাইন এ। লক্ষ্য করো, প্রত্যেক বাহু, তাহলে আমি নিলাম এ বাহু, তার বিপরীত সাইন কোণ, তাহলে এ বাহুর বিপরীতে কোণ আছে হলো এ কোণ, তার সাইন কোণ, তার মানে সাইন এ। অনুরূপভাবে বি বাহু ডিভাইডেড বাই সাইন বি, আবার সি বাহু ডিভাইডেড বাই সাইন সি। এখন এই যে অনুপাতগুলো হলো এরা পরস্পর সমান, সেই জন্য আমরা বলছি সমানুপাতিক। তাহলে এই এ বাই সাইন এ ইজিক্যাল টু বি বাই সাইন বি ইজিক্যাল টু সি বাই সাইন সি। আর এটি হলো আমাদের ত্রিভুজের সাইন সূত্রের গাণিতিক সংজ্ঞা। এটি হলো বর্ণনামূলক সংজ্ঞা আর এটি হলো গাণিতিক সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো যে এ বাই সাইন এ ইজিক্যাল টু বি বাই সাইন বি ইজিক্যাল টু সি বাই সাইন সি।
কিন্তু মানটা আসলে কত? সেটি হলো ইজিক্যাল টু 2r। এখন প্রশ্ন হলো আর কি? আর হলো ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিভুজের পরিকেন্দ্রের সংজ্ঞা জানি। পরিব্যাসার্ধ হলো যে ত্রিভুজের অভ্যন্তরে এমন একটি বিন্দু, সেই বিন্দু থেকে কৌণিক বিন্দুতে দূরত্ব নিলে সেই দূরত্বগুলি সমান হয়। অর্থাৎ ত্রিভুজের অভ্যন্তরে ওই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ নিয়ে আমি যদি একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে ওই বৃত্তের পরিধির উপরে শীর্ষবিন্দুগুলো অবস্থান করে। তখন সেই বৃত্তের কেন্দ্রকে আমরা বলি পরিকেন্দ্র, আর ওই বৃত্তের ব্যাসার্ধকে আমরা বলি পরিব্যাসার্ধ। তাহলে a বাই সাইন a ইজিক্যাল টু b বাই সাইন b ইজিক্যাল টু c বাই সাইন c ইজিক্যাল টু কি হবে? পরিব্যাসার্ধের দ্বিগুণ হবে। এটি হলো আমাদের ত্রিভুজের সাইন সূত্র। এখন এই ত্রিভুজের সাইন সূত্রকে আমরা যখন অঙ্কে ব্যবহার করব, তখন আমরা ইচ্ছা করলে ত্রিকোণমিতিক কোণ আকারে লিখতে পারি, আবার ইচ্ছা করলে বাহু আকারে লিখতে পারি। যেমন আমি যদি ত্রিকোণমিতিক কোণ আকারে প্রকাশ করি, তাহলে সাইন a ইজিক্যাল টু a ডিভাইডেড বাই 2r, সাইন b ইজিক্যাল টু b ডিভাইডেড বাই 2r, সাইন c ইজিক্যাল টু c ডিভাইডেড বাই 2r। আবার আমি যদি বাহু আকারে প্রকাশ করি, তাহলে a ইজিক্যাল টু 2r সাইন a, b ইজিক্যাল টু 2r সাইন b এবং c ইজিক্যাল টু 2r সাইন c। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো ত্রিভুজের সাইন সূত্র হলো একটি। এখান থেকে আমরা আরও তিনটি মোট 6টি সূত্র পেলাম। আমরা যখন এই সূত্রকে ব্যবহার করে অঙ্ক করব, তখন প্রয়োজনে আমরা এটাও ব্যবহার করতে পারবো, আবার প্রয়োজনে এটাও ব্যবহার করতে পারবো। এবার আসি এই সূত্রগুলো আমরা প্রমাণ করব কিভাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়তে ভেক্টরের আলোচনায় এই সূত্রগুলোর প্রমাণ কিন্তু ভেক্টর পদ্ধতিতে করে দেয়া আছে। আবার এই সপ্তম অধ্যায়ে কিন্তু দুই পদ্ধতিতেই করে দেয়া আছে। তুমি জ্যামিতিক পদ্ধতিতে যে কোনো ধরনের একটি ত্রিভুজ অঙ্কন করে সেটি সমকোণী হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, যে কোনো ত্রিভুজ অঙ্কন করে তুমি জ্যামিতিক পদ্ধতিতে যেমন প্রমাণ করতে পারো, আবার ভেক্টর পদ্ধতিতেও প্রমাণ করতে পারো। তোমাদের বইতে দুই পদ্ধতিতেই প্রমাণটা করে দেয়া আছে। আমি যেহেতু ভেক্টরে এটা নিয়ে আলোচনা হয়েছে, সেই জন্য এখন আর এটা প্রমাণ করব না। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা অবশ্যই ভেক্টর পদ্ধতির প্রমাণটিকেই মুখস্থ করবে। তাহলে কি হবে? ভেক্টরে আসলেও তুমি এই প্রমাণটা দিতে পারবে, আবার ত্রিকোণমিতিতে আসলেও কিন্তু এই প্রমাণটা তুমি দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব ত্রিভুজের কস সূত্র নিয়ে। ত্রিভুজের কোসাইন সূত্র আমরা বলি সাধারণত কস সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাইন সূত্রে যেরকম বাহু আকারে প্রকাশ করতে পেরেছি এবং কোণ আকারে প্রকাশ করতে পেরেছি, আমরা কস সূত্রতেও কিন্তু বাহু আকারে কোণ আকারে দুই প্রকারে প্রকাশ করতে পারি। তার আগে আমরা একটু সাইক্লিক অর্ডার নিয়ে কথা বলি। দেখো, এ পরে যদি বি হয়, বির পরে যদি সি হয়, তাহলে সির পরে আবার কি হয়? এ হয়। অর্থাৎ তিন চলকের ক্ষেত্রে সাইক্লিক অর্ডার এ বি, বিসি, সি এ। তার মানে এর পরে বি হবে, বির পরে সি হবে, সির পরে আবার এ হবে। যদি চারটা চলক হতো তাহলে কি হতো? এর পরে বি, বির পরে সি, সির পরে ডি, ডির পরে আবার এ হতো। এটি হলো আমাদের ঘূর্ণন চক্র বা সাইক্লিক অর্ডার। এখন আমরা এই কোণগুলো লেখার সময়, যেমন নাম্বার 1 আমরা যদি বলি যে কজ এর মান লিখব, তাহলে এর পরের অক্ষরটা কি হচ্ছে? বি। তাহলে শুরু হবে বি স্কোয়ার প্লাস তারপরের অক্ষর হলো সি স্কোয়ার মাইনাস তারপরের অক্ষর হলো এ স্কোয়ার ডিভাইডেড বাই এই ধনাত্মক যে দুইটা আছে তাদের একটা একটা করে নিতে হবে, নিয়ে গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এ কোণের মান বের করছি। কজ এ ইজিক্যাল টু, এখানে কিন্তু কোনো কোণ থাকবে না, সবগুলো বাহু থাকবে। তাহলে এর পরবর্তী যে অক্ষর সেটি হলো বি। তাহলে এর পরের অক্ষর দিয়ে শুরু হচ্ছে
বি স্কোয়ার প্লাস তারপরের অক্ষর হলো সি স্কোয়ার মাইনাস তারপরের অক্ষর হলো এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। আশা করি cos b এর জন্য তোমরা এখন নিজেরাই লিখতে পারবে, কারণ বির পরের অক্ষর কি সি, তাহলে আমরা লিখব সি স্কোয়ার প্লাস সির পরের অক্ষর এ স্কোয়ার মাইনাস তারপরে কি হবে বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই ধনাত্মক দুইটা একটা একটা করে নিয়ে নাও সি এ। তাহলে cos সি কোণ, তাহলে সির পরের অক্ষর হলো এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এটা হলো কোসাইন সূত্রের কোণের মান। এবার আসি বাহুর মান কিভাবে লিখব। নাম্বার 2, দেখো এ বাহু ইজ ইকুয়াল টু বি বাহু ইজ ইকুয়াল টু সি বাহু ইজ ইকুয়াল টু, এখানেও কিন্তু আমি যে বাহুর মান বের করছি তার পরের অক্ষর দিয়ে শুরু, তাহলে এর পরের অক্ষর কি বি, তারপরের অক্ষর কি সি, সেটি হবে cos সি প্লাস, লক্ষ্য করো এখানে বি হলো বাহু আর সি হলো কোণ, প্লাস দিয়ে এটাকে চেঞ্জ করে ফেলো, তার মানে সি হবে বাহু আর বি হবে কোণ। অনুরূপভাবে বি বাহুর ক্ষেত্রে বির পরের অক্ষর কি সি, তাহলে আমি লিখব সি ইন্টু cos, তাহলে বি গেল সি গেল, অবশিষ্ট থাকলো কি এ, তাহলে cos এ প্লাস, এবার এখন চেঞ্জ করো, তাহলে এখন হবে এ cos সি। আবার সি বাহুর মান যখন লিখব একইভাবে সির পরের অক্ষর হচ্ছে এ cos, তার অবশিষ্ট অক্ষর কোনটা বি, সেটা হবে কোণ। এবার প্লাস দিয়ে চেঞ্জ করে ফেলি, বি হয়ে যাবে বাহু আর cos এ, এই এ বাহু হয়ে যাবে এ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এই সূত্রগুলো খুবই মজার এবং আশা করি তোমাদের মনে থাকবে। এবার আসি অর্ধকোণ। অর্ধকোণ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সাইন 2 সাইন স্কোয়ার এ বাই 2, এটা সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos এ, কারণ আমাদের ত্রিকোণমিতির সূত্রটা এরকম ছিল 2 সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। তা আমি এখানে অর্ধকোণ করার জন্য a বাই 2 লিখেছি, সে কারণে এখানে a বাই 2 কে যখন দ্বিগুণ করব হয়ে যাবে a। এখন দেখো এটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos a, একটু আগেই কিন্তু আমরা সূত্রটি লিখলাম, তাহলে এটা হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এখন যদি লসাগু করি 2bc, তাহলে এখানে হলো 2bc মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো তো এটা সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, এটি আমরা লিখতে পারি কিনা। এরপরে দেখো উপরে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস সি এটি হলো একটি পদ, আবার এ মাইনাস বি এটা প্লাস সি হয়ে যাবে ডিভাইডেড বাই 2bc। এবার আমরা এই উপরের দুটি রাশির মান বের করব। তার আগে আমরা জানি ত্রিভুজের অর্ধ পরিসীমা s হলে 2s ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। এখন দেখো এখানে প্রথম পদ আছে হলো, এখন a প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি মাইনাস 2c, তাহলে 2s মাইনাস 2c, তাহলে 2 কমন নিলে s মাইনাস সি, এবং a মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি মাইনাস 2b, তাহলে 2s মাইনাস 2b, এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু s মাইনাস বি। তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি 2 ইন্টু এস মাইনাস সি ইন্টু 2 ইন্টু এস মাইনাস বি ডিভাইডেড বাই 2bc। আর আমার বাম পক্ষে কি ছিল, বাম পক্ষে ছিল 2 সাইন স্কোয়ার এ বাই 2। এখন দেখো এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে দেখো আমরা লিখতে পারি
সাইন স্কয়ার a বাই 2 ইজ ইকুয়াল টু s মাইনাস b ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই bc। অতএব সাইন a বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার s মাইনাস b ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই bc। অনুরূপভাবে অর্ধকোণের ক্ষেত্রে আমি যদি লিখি সাইন b বাই 2, তাহলে এখান থেকে দেখো আমরা একটি রিদম পাই। সেটি হলো যখন a বাই 2 লিখেছি তখন s মাইনাস b s মাইনাস c, তার মানে এর পরের যে দুইটা অক্ষর আছে b c সেগুলোকে বিয়োগ করতে হয়েছে। তাহলে আমি যে b বাই 2 লিখেছি তাহলে এখানে হবে s মাইনাস c s মাইনাস a ডিভাইডেড বাই ca। দেখো এখানে b আর c বিয়োগ হয়, নিচে কিন্তু bc দ্বারা ভাগ হয়, তাহলে এখানে ca বিয়োগ হয়েছে, তাহলে ca দ্বারা ভাগ হবে। এবং যদি বলি সাইন c বাই 2, তাহলে হবে রুট ওভার s মাইনাস a ইন্টু s মাইনাস b ডিভাইডেড বাই ab। এই হলো অর্ধকোণের ক্ষেত্রে সাইনের ত্রিকোণমিতিক অনুপাত। অনুরূপভাবে আমরা cos a বাই 2, cos b বাই 2, cos c বাই 2 কিন্তু লিখতে পারি। তাহলে cos a বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার s ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই bc। দেখো মিল আছে, এখানে bc দ্বারা ভাগ হয়, এখানেও bc দ্বারা ভাগ হয়, এখানে s মাইনাস b s মাইনাস c আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা জানতাম যে ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c রুট ওভার। এখন এর মধ্যে দুইটা কিন্তু এখানে আছে, তাহলে অবশিষ্ট থাকলো কি s মাইনাস a, সেই জন্য s ইন্টু s মাইনাস a এখানে থাকলো, আর এখানেও bc দ্বারা ভাগ হবে, এখানেও bc দ্বারা ভাগ হবে। অনুরূপভাবে আমি যদি বলি cos b বাই 2, তাহলে হবে s ইন্টু s মাইনাস b ডিভাইডেড বাই ca। cos c বাই 2 ইজ ইকুয়াল টু s ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই ab। এভাবে আমরা মনে রাখতে পারি। আবার এগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা ট্যানের সূত্র বের করতে পারি, যেমন tan a বাই 2, তাহলে কি হবে sin a বাই 2 ভাগ cos a বাই 2। এখন এই দুটাকে ভাগ করে এখানে যেটা হবে সেটা আমরা লিখে দিব। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে একটু আলোচনা করি। ত্রিভুজের ক্ষেত্রফল, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। এখন নাম্বার 1 ক্ষেত্রফল। ক্ষেত্রফল চিহ্নকে আমরা এরকম ত্রিভুজ চিহ্ন দিয়ে প্রকাশ করি, ইজ ইকুয়াল টু হাফ যে কোনো দুই বাহু। আমি যদি বি এবং সি বাহু নেই তাহলে সাইন এই দুই বাহুর অভ্যন্তরের কোণ অর্থাৎ এ কোণ। আবার এভাবেও লিখতে পারি হাফ সি এ, অর্থাৎ সি এবং এ বাহু নিয়েছি, তাহলে এদের অভ্যন্তরের কোণ হবে সাইন বি। অনুরূপভাবে আমি এভাবে লিখতে পারি সাইন এ ইন্টু বি, অথবা হাফ ইন্টু এ বি, অর্থাৎ এ বি বাহুকে নিলাম, তাহলে এ বি বাহুর মাঝখানের কোণ হবে হলো সাইন সি। তাহলে এটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র। আবার এরকমও হতে পারে, একটু আগে আলোচনা করেছি যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আবার এভাবেও হতে পারে যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ বি সি ডিভাইডেড বাই 4r। আর এখানে আর কি, আর হলো পরিব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলগুলি আমি লিখলাম, এগুলো কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন এই সূত্রগুলোকে ব্যবহার করার প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লেকচার 13 এর আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম। আগামী দিন এই লেকচার 13 এর সূত্রগুলোকে ব্যবহার করে 7G অনুশীলনীর অঙ্ক করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।